আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হচ্ছে আমাদের জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের উপরে। তাহলে দেখো আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। আরেকটা জিনিস তোমাদের মাথায় থাকতে হবে, জৈব অ্যাসিডগুলো সাধারণত দুর্বল অ্যাসিড হয়। এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। এবার চলো হচ্ছে আমরা জেনে নিই জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড কাকে বলে বা কি। যেসব জৈব যৌগে COOH মূলক উপস্থিত থাকে তাকে জৈব অ্যাসিড বলে। ঠিক আছে, তাহলে যেসব জৈব যৌগে COOH মূলক উপস্থিত থাকে তাকে জৈব অ্যাসিড বলে। এবার চলো হচ্ছে আমরা নামকরণের দিকে একটু ধাবিত হই। নামকরণ হচ্ছে অ্যালকেনের ইংরেজি নামের শেষে ই বাদ দিয়ে ওইক অ্যাসিড যুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে নামকরণের ক্ষেত্রে অ্যালকেনের ইংরেজি নামের শেষে ই বাদ দিয়ে ওইক অ্যাসিড যুক্ত করা হয়। তাহলে দেখো আমাদের ইথেন থেকে হবে কি ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এবার চলো হচ্ছে আমরা এর রাসায়নিক সংকেতের দিকে একটু খেয়াল করি। রাসায়নিক সংকেত অর্থাৎ জৈব অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে CnH2n+1 COOH। এছাড়াও একে RCOOH দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। ঠিক আছে, অ্যালকাইল মূলক কি? অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরালে যে মূলক পাওয়া যায় তাকে অ্যালকাইল মূলক বলা হয়। ঠিক আছে, এবার দেখো জৈব অ্যাসিডের প্রথম সদস্য হচ্ছে মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। এর আরো বেশ কয়েকটা নাম আছে। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু এখান থেকে আরেকটা জিনিস তোমাদের জানা উচিত। ফর্মিক অ্যাসিড কারা নিঃসরণ করে বা ফর্মিক অ্যাসিড আমরা কই থেকে পেতে পারি? আমরা যদি এখন ফর্মিক অ্যাসিডকে পেতে যাই তাহলে আমরা কই থেকে এখন পেয়ে যাব? তা হচ্ছে পিঁপড়া, মৌমাছি। তাহলে দেখো পিঁপড়া এবং মৌমাছি কামড় দিলে সেখান থেকে ওরা তাদের কামড়ে সাধারণত ফর্মিক অ্যাসিড নিঃসরণ করে থাকে। তার মানে আমরা এখন যদি ফর্মিক অ্যাসিডকে পেতে যাই তাহলে আমরা কই থেকে পাবো? পিঁপড়া এবং মৌমাছি থেকে। ঠিক আছে, এবার দেখো ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সংকেত COOH। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিডের সংকেত। এবার খেয়াল করো, আমরা হচ্ছে জৈব অ্যাসিডের বাকি সদস্যদের নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তাহলে দেখো N সমান 1 হলে তাহলে দেখো আমরা কোন জৈব অ্যাসিডকে পাবো। তাহলে N এর মান হচ্ছে আমরা 1 বসাই, তাহলে 1 লেখার দরকার নেই। এই যে N এর মান 1, C এর ক্ষেত্রে 1 হবে। তারপরে H 1 বসাও, 2 কে 2 আর 1 যোগ করলে কত? 3 COOH। তার মানে হচ্ছে এটা আমাদের তাহলে দেখো এখানে কার্বন হচ্ছে 2টা। কার্বন কয়টা? 2টা। তার মানে এটা হবে আমাদের ইথানোয়িক অ্যাসিড। তারপরে দেখো N সমান 2 হলে এবার N এর মান 2 বসাও, তারপরে H, তাহলে 2 দুগুণে 4 আর 1 কত হয়? 5 COOH। তার মানে দেখো এই ক্ষেত্রে কার্বন হচ্ছে আমাদের 3টা।
তার মানে এটা হবে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো, আমরা n এর মান 1 ধরলে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, n এর মান 2 ধরলে হচ্ছে আমরা প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমরা মিথানোয়িক বা ফর্মিক অ্যাসিডকে কই থেকে পেলাম? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে মিথানোয়িক বা ফর্মিক অ্যাসিডকে আমরা কই থেকে পেলাম। তাহলে চলো হচ্ছে আমরা এর ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো, মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড যার রাসায়নিক সংকেত হচ্ছে HCOOH। ঠিক আছে, তাহলে দেখো এর ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি। ব্যাখ্যাটা হবে, যেহেতু COOH মূলকে একটি কার্বন উপস্থিত থাকে, সেহেতু মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে n এর মান 1 না ধরে 0 ধরা হয়, ঠিক আছে। তাহলে দেখো, যেহেতু COOH মিথানোয়িক অ্যাসিড মানে সেখানে একটা কার্বন উপস্থিত থাকবে, যেহেতু আমাদের কি বলছে জৈব অ্যাসিডের মূলকের ভেতরে একটা কার্বন উপস্থিত থাকে আগে থেকে, সেহেতু হচ্ছে আমরা মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে n এর মান 1 না ধরে 0 ধরবো। তাহলে দেখো আমরা 0 ধরে কিভাবে আমরা হচ্ছে মিথানোয়িক অ্যাসিডটা পাবো। তাহলে আমরা সংকেতটা লিখি CnH2n+1 COOH। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা n এর মান 0 বসাবো, +1 COOH। তাহলে দেখো, তাহলে এটা তো 0 হয়ে যাবে, তাহলে H, তাহলে 0 2 গুণ করলে 0 প্লাস হচ্ছে 1 COOH। তাহলে এবার খেয়াল করো, 0 আর 1 যোগ করলে 1 হবে, তাহলে একটা হাইড্রোজেন COOH। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা ফর্মিক অ্যাসিডকে পেয়ে থাকি বা মিথানোয়িক অ্যাসিডকে পেয়ে থাকি। এবার চলো হচ্ছে আমরা জৈব অ্যাসিডের প্রস্তুতি নিয়ে আলোচনা করি। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা প্রস্তুতি নিয়ে আলোচনা করব। প্রস্তুতি, তাহলে দেখো আমরা জৈব অ্যাসিডকে অ্যালডিহাইড থেকে প্রস্তুত করব। অ্যালডিহাইড থেকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা অ্যালডিহাইড থেকে কিভাবে প্রস্তুত করব। তাহলে আমরা একটু সব করি, অ্যালডিহাইড প্লাস জায়মানো অক্সিজেন। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড প্লাস হচ্ছে জায়মানো অক্সিজেন, এখান থেকে বিক্রিয়া করে হচ্ছে আমরা পাবো জৈব অ্যাসিড। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা জায়মানো অক্সিজেনকে কই থেকে পাবো। আমরা যদি ল্যাবরেটরিতে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে বিক্রিয়া করি, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং যদি আমরা সালফিউরিক অ্যাসিডকে বিক্রিয়া করি, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে জায়মানো অক্সিজেন। ঠিক আছে, তাহলে আমাদের এই বিক্রিয়ার জন্য দরকার হচ্ছে জায়মানো অক্সিজেন। তাহলে দেখো আমরা বিক্রিয়াটা করি, অ্যালডিহাইড নিলাম, আমরা হচ্ছে একটা অ্যালডিহাইড নেই, যেমন ইথানল প্লাস হচ্ছে জায়মানো অক্সিজেন। তাহলে এখান থেকে আমরা পাবো জায়মানো অক্সিজেনের জন্য, তাহলে আমরা জায়মানো অক্সিজেনকে কই থেকে পেলাম, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আমরা যদি ল্যাবরেটরিতে বিক্রিয়া করি, তাহলে দেখো এখান থেকে আমরা জায়মানো অক্সিজেন পাবো। এখন জায়মানো অক্সিজেন মানে কি? জায়মানো অক্সিজেন হচ্ছে এমন অক্সিজেন যেখানে তুমি বিপুল পরিমাণ অক্সিজেন পাবা, তোমার বিক্রিয়া করার জন্য যত অক্সিজেন দরকার হচ্ছে তুমি জায়মানো অক্সিজেন থেকে নিতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে ইথানল
আমি যদি ইথানল থেকে এখন ইথানোয়িক অ্যাসিডে পরিণত করতে চাই তাহলে আমার আরেকটা অক্সিজেনের দরকার আছে, তাহলে আমি অক্সিজেনটা নিয়ে নিই। তাহলে যে দেখো CH3 একটা অক্সিজেন আছে, ভেতরে আরেকটা নেই, যেমন অক্সিজেন থেকে এই সব, তার মানে উৎপন্ন হয়ে গেল হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের জৈব অ্যাসিডের প্রস্তুতি। এবার চলো হচ্ছে আমরা একটু ধর্ম নিয়ে আলোচনা করি। তাহলে যদি আমরা জৈব অ্যাসিডের ধর্ম নিয়ে আলোচনা করি, ধর্ম হচ্ছে জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড, অর্থাৎ অম্লধর্মী এবং হচ্ছে জলীয় দ্রবণে নীল লিটমাসকে লাল করে। ঠিক আছে, আর যেসব যৌগ সাধারণত নীল লিটমাসকে লাল করে আমরা তাদেরকে অ্যাসিড বলে থাকি। তার মানে হচ্ছে এ থেকে বোঝা যায় যেহেতু জৈব অ্যাসিড নীল লিটমাসকে লাল করে সেহেতু সে এক ধরনের অ্যাসিড, অর্থাৎ তার অম্ল ধর্ম আছে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে জৈব অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করে। আচ্ছা বলো তো, এই যে অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলা হয়? প্রশমন বিক্রিয়া বলে। ঠিক আছে, এই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, এরপরে দেখো জৈব অ্যাসিডকে সাধারণত জৈব অ্যাসিডের থেকে আরেকটা প্রশ্ন আসে, এটা হচ্ছে ভিনেগার বা সিরকা কাকে বলে? ভিনেগার। ঠিক আছে, তাহলে দেখো ভিনেগার বা সিরকা। ঠিক আছে, তাহলে ভিনেগার বা সিরকা কাকে বলে? ইথানোয়িক অ্যাসিডের 4% থেকে 6% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে। ভিনেগার বা সিরকা বলে। ঠিক আছে, তাহলে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 6% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে। এবার দেখো ব্যবহার। এবার দেখো জৈব অ্যাসিডকে কই ব্যবহার করা হয়? জৈব অ্যাসিডকে সাধারণত খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে আমরা জৈব অ্যাসিডকে কই ব্যবহার করি? সাধারণত খাদ্য সংরক্ষণ করার জন্য হচ্ছে জৈব অ্যাসিডকে ব্যবহার করে থাকি। এই হচ্ছে মোটামুটি ভাবে তোমাদের জৈব অ্যাসিড নিয়ে পড়া। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানে শেষ। আল্লাহ হাফেজ।